প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির প্রতিদিনকার আয়োজন স্বাস্থ্য প্রতিদিনে। দর্শক, আজ আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সাখাওয়াত হোসেন। প্রিয় দর্শক, আজকের এই অনুষ্ঠানে আমরা আলোচনা করব নাক বন্ধ হয়ে থাকা ও তার প্রতিকার নিয়ে। এ বিষয়ে কথা বলবার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন একজন নাক কান গলা রোগ বিশেষজ্ঞ। চলুন দর্শক, অনুষ্ঠানের শুরুতেই আমরা পরিচিত হয়ে নেই আমাদের আজকের অতিথির সঙ্গে। ডাক্তার এম.এইচ. শাহিল মাহমুদ 1963 সালের সেপ্টেম্বর মাসে চাঁদপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1987 সালে IPG-MR থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর FCPS ও MS ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি স্কয়ার হাসপাতালে ENT বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছেন। স্যার, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। অবশ্যই, অনেক ধন্যবাদ। স্যার, এই যে নাক দিয়ে আমরা জানি আমরা শ্বাস প্রশ্বাস নেই, মুখ দিয়েও কিছুটা নেই, কিন্তু কমনলি নাকের কাজ হচ্ছে শ্বাস প্রশ্বাস ব্যবহার, শ্বাস প্রশ্বাসই আমরা ব্যবহার করি। কখনো কখনো এই নাক বন্ধ হয়ে যায় এবং এটা অত্যন্ত সাধারণ কারণ থেকে খুব গুরুতর কারণও হতে পারে। আপনি একটু বলবেন কি সেই সাধারণ থেকে গুরুতর কারণগুলি কি কি? হ্যাঁ, নাক বন্ধ হওয়া এটা খুবই কমন একটা ব্যাপার এবং এটা সাধারণ জাস্ট ফিজিওলজিক্যাল কারণেও নাক বন্ধ হয়। আবার কোনো কোনো সময় দেখা যায় যে প্যাথোলজিক্যাল কজ আছে এবং এটা বয়সের সাথে সাথে বিভিন্ন কারণে হয়ে থাকে। যেমন ছোট বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় যে এই কমন কোল্ড বা ঠান্ডা লাগলো, নাক বন্ধ হয়ে গেল। নাকের ভিতরে নাকের অ্যানাটমিতে যেটা দেখা যায় যে ভিতরে কিছু টিস্যু আছে যেটা এক্সপান্ড করে এবং রিল্যাক্স করে, ছোট হয়ে যায়, কখনো বড় হয় এবং এটাই নাকের এয়ারওয়েটাকে কন্ট্রোল করে। এছাড়া নাকের মাঝখানে যে পার্টিশনটা আছে ওইটাও কোনো কোনো সময় সমস্যা করে, স্ট্রাকচারাল সমস্যার কারণেও প্রবলেমের কারণেও নাক বন্ধ হয়ে যেতে পারে। এখন সাধারণত এই যে বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় যে কমন কোল্ড বা বড়দেরও হতে পারে, সর্দি হলে নাক বন্ধ তো হয়। হ্যাঁ, এটা খুবই কমন যে সর্দি হলো, নাক বন্ধ হয়ে গেল। অনেকে ওই যে নাক বন্ধ হয়ে গেলে মুখ দিয়ে শ্বাস করছে। স্যার, আর গ্রোথ হওয়ার কারণে বা আরো গুরুতর কোনো কারণেও কি নাক বন্ধ হতে পারে? হ্যাঁ, এটা অবশ্যই হতে পারে। যে গ্রোথ বলতে যে আমরা যেটা বুঝি যে টিউমার রিলেটেড, যে কিছু বিনাইন টিউমার থেকে হতে পারে, কিছু ম্যালিগন্যান্সি থেকে হতে পারে। এটা সাধারণত মিডল এজে দেখা যায় যে কিছু বিনাইন টিউমার দিয়ে হয়। এল্ডারলি পেশেন্টের যখন নাক বন্ধ হয়ে যায় তখন কিন্তু আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে যে এটা খারাপ কোনো কারণ হতে পারে, যে ম্যালিগন্যান্সি বা ক্যান্সার থেকে নাক বন্ধ হওয়ার সম্ভাবনা থাকতে পারে। এছাড়া নাকে পলিপ হতে পারে। এটা সাধারণত ইয়াং, একদম 6-7 বছর থেকে শুরু করে অনেক যে কোনো বয়সেই দেখা যায় যে নাকে পলিপ হতে পারে এবং সেটা বন্ধ করে দিচ্ছে, নাক বন্ধ হয়ে যাচ্ছে। স্যার, যে কারণেই হোক একজন মানুষের যদি নাক বন্ধ হয়ে থাকে সেটা কখনো কখনো সাময়িক সময়ের জন্য হয়, আবার দীর্ঘস্থায়ী হয়। সেই ক্ষেত্রে মুখ দিয়ে শ্বাস প্রশ্বাস নেওয়ার একটা প্রবণতা আমরা দেখি, বা শিশুদের বেলায় বিশেষ করে নাক বন্ধ, শিশু ঘুমাচ্ছে, ঘুমের সময় হা করে ঘুমায়, মানে তাকে তো মুখ দিয়ে শ্বাস প্রশ্বাস চালাতে হয়। এটা কোনো ক্ষতিকর বিষয় কিনা? না, এটা তো অ্যাকচুয়ালি শ্বাস তো করতেই হবে। তো নাক বন্ধ হয়ে গেলে অল্টারনেট মানুষ মুখ দিয়ে শ্বাস করে, কিন্তু মুখটা অ্যাকচুয়ালি আল্লাহ তাআলা শ্বাস নেয়ার জন্য তৈরি করেননি। হ্যাঁ, অ্যাকচুয়ালি নাকটাই হচ্ছে শ্বাস নেওয়ার জন্য। কারণ নাক দিয়ে যখন আমরা শ্বাসটা নিচ্ছি তখন কিন্তু এটাতে সার্টেন চেঞ্জ হচ্ছে, নাক বাতাসটা পিউরিফাই হচ্ছে, বাতাসটা ময়েশ্চারিং হচ্ছে, যেটা লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্টের জন্য ফেভারেবল হচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে যে ফিল্টারিং হচ্ছে, ধুলাবালিকে সরিয়ে ফেলছে। এটা আমাদের নিচে মানে বুকের জন্য আমাদের এটা গ্রহণযোগ্য হয়ে তারপরে বাতাসটা ভিতরে ঢুকছে। আমরা যখন মুখ দিয়ে শ্বাস করছি এই জিনিসটা তখন হচ্ছে না। তখন দেখা যাচ্ছে যে মুখ দিয়ে শ্বাস করলে গলা শুকিয়ে যাচ্ছে, গলায় এই ইনফেকশন, বুকে অপরিশোধিত বাতাস ঢুকে যাচ্ছে এবং তাতে বারবার বুকে ইনফেকশন হচ্ছে। নাক বন্ধ থাকার অনেক রকমের, ড্রাই হয়ে যাচ্ছে, টাং ওরাল ক্যাভিটি ড্রাই হয়ে যাচ্ছে। বাচ্চাদের ক্ষেত্রে চোয়ালের ডিফর্মিটি হয়ে যায়, যে কন্টিনিউয়াস যারা মাউথ ব্রেথ করছে তাদের বিশেষ করে অ্যাডিনয়েডের কারণে তাদের অনেক রকমের চেঞ্জ হচ্ছে, যেটা খুব স্লোলি হচ্ছে এবং কিন্তু এটা মারাত্মক ক্ষতি করছে বাচ্চার জীবনে
তার গ্রোথে, তার মেন্টাল গ্রোথে, তার ফিজিক্যাল গ্রোথে প্রবলেম ক্রিয়েট করছে। তারপর যেমন কানের উপরে তার প্রভাব পড়ছে, নাক বন্ধ থাকলে কানের সাথে নাকের যে কমিউনিকেশন এটা ব্লক হয়ে যাচ্ছে, কানে বারবার ইনফেকশন হচ্ছে। কোনো সময় দেখা যায় যে অটাইটিস মিডিয়া উইথ ইফিউশন বলে একটা ডিজিজ আছে, যেটা ওই যে ওই নাক বন্ধের কারণে মধ্যকর্ণে কিছুটা ফ্লুইড জমে যাচ্ছে, যে কারণে বাচ্চা শোনা কম শুনছে। এটা অনেক সময় প্যারেন্টসরা অনেক সময় খেয়ালও করছে না, কিন্তু বাচ্চা কম শুনছে, যেটা দীর্ঘমেয়াদী ইয়েতে অনেক ধরনের খারাপ প্রভাব ফেলছে তার গ্রোথে, তার একাডেমিক ইয়েতে, তার লেখাপড়ার ইয়েতে। বাচ্চা শুনতে পাচ্ছে না, মনোযোগ কমিয়ে দিচ্ছে। স্যার, এই যে কোনো কারণেই হোক নাক বন্ধ হলো, তার মধ্যে যদি খুব সিম্পল কারণ হয়, সর্দিজনিত, সাময়িক সময়ের জন্য বন্ধ হয়, সেই ক্ষেত্রে আপনারা কি পরামর্শ দিয়ে থাকেন বা কি করণীয়? এবং যদি দীর্ঘমেয়াদী হয় সেই ক্ষেত্রে বা কি করণীয়? স্বল্পমেয়াদী কারণগুলির ভিতরে যেটা দেখা যাচ্ছে যে মোস্টলি যে অ্যালার্জি এবং ইনফেকশন। অ্যালার্জিটা যখনই বেশি দিন ধরে থাকে, অ্যালার্জি জাস্ট যে আপনার ডাস্ট এক্সপোজার থেকে হতে পারে, পোলেন এক্সপোজার থেকে হতে পারে, কোল্ড এক্সপোজার, টেম্পারেচার চেঞ্জ। আপনি পেশেন্ট একটা গরমের ভিতর থেকে ঠান্ডাতে ঢুকলো অথবা ঠান্ডা থেকে গরমে বের হলো, তখন দেখা যায় যে নাক বন্ধ হয়ে যাচ্ছে। এবং ওই যে নাক বন্ধ থাকলে কিন্তু নাকটা ইনফেক্টেড হয়ে যাচ্ছে, এবং তখন তার ইনফেকশনটাকে কিওর করে দিতে হবে, তার অ্যালার্জিটাকে ভালো করে দিতে হবে। এটা আমরা সাধারণত অ্যান্টিবায়োটিক ইউজ করে থাকি, আমরা কিছু অ্যান্টিহিস্টামিন ব্যবহার করে থাকি, আবার নাকে কখনো ড্রপ বা স্প্রে ব্যবহার করে থাকি। এই যে ড্রপ বা স্প্রে ব্যবহার করে, এটা খুব কমন বিষয়, এবং এটা আমাদের দেশের মানুষের মধ্যে যেহেতু এই প্রবণতা আছে যে আমরা নিজেরাই ওষুধ কিনে ব্যবহার করি, সেই ক্ষেত্রে নাকের ড্রপেরও ওই রকম একটা বিষয় হয়ে যায় যে ডিসপেন্সারি থেকে আমরা নিজেরাই কিনে এক সময় দেই। এই যে নেজাল ড্রপ আমরা ইউজ করছি, সেটা কতদিন পর্যন্ত ইউজ করা যেতে পারে, বা চিকিৎসকের পরামর্শ ছাড়া ইউজ করলে ক্ষতি হতে পারে কিনা, বা দীর্ঘমেয়াদী হলে কি ক্ষতি হতে পারে? হ্যাঁ, এটা কিন্তু খুব কমনলি দেখা যাচ্ছে যে আমরা ওই যে নাকে যে কতগুলি ড্রপ পাওয়া যায়, যে জাইলোমেটাজোলিন বা অক্সিমেটাজোলিন বাজারে বিভিন্ন নামে পাওয়া যায়, এগুলা খুব ওভার দ্য কাউন্টার আমাদের দেশে পাওয়া যায়, যে মানুষ কিনে নাকে ড্রপ দিচ্ছে। এতে কিন্তু পেশেন্টের নাকটা সাথে সাথে খুলে যাচ্ছে, সে আরাম পাচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে যে কিছুক্ষণ পর আবার নাকটা বন্ধ হয়ে যাচ্ছে। এটাকে রিবাউন্ড কনজেশন বলে। এবং এইটা ধরেন ইমিডিয়েটলি নাক খোলার জন্য ঠিক আছে, একবার, দুইবার, তিনবার এটা ব্যবহার করা যেতে পারে, কিন্তু কন্টিনিউয়াস যদি এটা ব্যবহার করা হয়, তাহলে দেখা যায় যে তার নাকের যে ফোলাগুলি বাতাস কন্ট্রোল করতো, গ্র্যাজুয়ালি ওগুলো আরও বড় হয়ে যাচ্ছে। কাজেই সে সাময়িক আরাম পাচ্ছে, কিন্তু লং টার্মে তার জন্য এই ড্রপটাই কিন্তু ক্ষতি হয়ে যাচ্ছে। কি ক্ষতি হচ্ছে? তার ওই যে ইয়েগুলিকে বড় করে দিচ্ছে, টার্বিনেটগুলিকে বড় করে দিচ্ছে, যে কারণে নাকে সবসময় ইনফেকশন থাকছে, রিবাউন্ড কনজেশন হয়ে থাকছে। কাজেই নাক আগে যতটুকু বন্ধ হতো তার চেয়ে বেশি বন্ধ হচ্ছে। তাহলে এক নাগারে কতদিনের বেশি ইউজ না করা উচিত? এই ড্রপগুলো সাধারণত বেশি দিন ধরে ব্যবহার করা উচিত না, 3, 4, 5 দিন পর্যন্ত ইউজ করা যেতে পারে, কিন্তু তার পরবর্তীতে যেটা আজকাল স্টেরয়েডে কিছু স্প্রে পাওয়া যাচ্ছে, যেমন ফ্লুটিকাসন, খুবই ভালো নেজাল ডিকনজেশন এবং অ্যান্টি ইনফ্লামেটরি এজেন্ট, যেটা ইনফ্লামেশনটাকে কমিয়ে নাকেটাকে ওপেন করছে। এই যেগুলো অনেক লম্বা সময় ধরে ব্যবহার করা যেতে পারে। সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ ছাড়া না করাই উচিত। না, যদি দীর্ঘমেয়াদী প্রয়োজন হয় সেটা অবশ্যই যে কোনো চিকিৎসাই সাধারণত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী করা উচিত। আর যদি এরকম হয় যে আপনি যেটা বলছিলেন যে অ্যাডেনয়েড এনলার্জড হলে সে কারণে হতে পারে, কিংবা সেপ্টাল ডেভিয়েশন বা নাকের কোনো স্ট্রাকচারের কারণে বা কোনো গ্রোথের কারণে, বেনাইন হোক ম্যালিগন্যান্ট হোক, সেক্ষেত্রে করণীয় সেখানে আমাদের অ্যাটেনশন দেওয়া উচিত যে অ্যাডেনয়েডটা কিন্তু খুব কমন, বাট এটা কিন্তু খুব ইজিলি সলভেবল একটা প্রবলেম। যে আমি যদি অ্যাডেনয়েডটাকে রিমুভ করে দিই, অ্যাডেনয়েড এটা খুব বড় ধরনের একটা অপারেশন না, এটা যদি রিমুভ আমি আর্লি স্টেজে, যখন বাচ্চার শুরু হয় কিন্তু অ্যাডেনয়েড দিয়ে, তারপর দেখা যায় যে নাকটা বন্ধ হয়ে গেছে, সে মাউথ ব্রেথ করছে, মুখ দিয়ে শ্বাস করছে, তার টনসিলগুলো বড় হয়ে যাচ্ছে, সে মাউথ ব্রেথ করছে, তার বারবার বুকে ইনফেকশন হচ্ছে, কন্টিনিউয়াস একটা বাচ্চার যদি ইনফেকশন, তার গ্রোথ এফেক্টেড হচ্ছে। আমরা যদি অ্যাডেনয়েডটাকে রিমুভ করে দিই, তার নাকটাকে ওপেন করে দিই, তার এই সব কমপ্লিকেশন থেকে সে কিন্তু বেঁচে যাচ্ছে। এটা বাচ্চাদের ক্ষেত্রে গেল।
ইয়াং অ্যাডাল্টদের দেখা যায় যে সেপ্টাল ডেভিয়েশন, নাকের পার্টিশনটা বাঁকা কিংবা পলিপ থাকছে, এটা নিয়ে সে সাফার করছে, কন্টিনিউয়াস নাক বন্ধ থাকছে, মুখ দিয়ে শ্বাস করছে। আমরা এটাকে যদি পর্দাটাকে আমরা যদি সোজা করে দেই, সাইডে ফোলাগুলিকে একটু কমিয়ে দেই, নাকটা যদি ক্লিয়ার হয়ে যায়, সে কিন্তু অনেক ধরনের প্রবলেম থেকে বেঁচে যাচ্ছে। যেমন অনেকক্ষণ ধরে নাক বন্ধ থাকলে হেডেক হয়, কেননা আমাদের এই আশেপাশে যেই কতগুলি ফাঁকা জায়গা আছে, সাইনাস, প্যারানেজাল সাইনাসেস, এগুলো কিন্তু নাকের সাথে কমিউনিকেটেড। নাকটা যদি ক্লিয়ার থাকে এই সাইনাসগুলি ক্লিয়ার হয়ে যায়। নাকটা যখন ব্লক হয়ে যায় তখন কিন্তু এই সাইনাসগুলিতে কিছু সিক্রেশন স্ট্যাগনেটেড হয়ে যায়, জমে যায় এবং এটা ইনফেক্টেড হয়, মাথা ব্যথা হয়। অনেকে এটা খুব কমনলি দেখবেন যে নাকটা বন্ধ থাকছে, মাথা ব্যথা হচ্ছে, লেখাপড়া করতে পারছে না, এই সমস্যাগুলো দেখা যায়। সেক্ষেত্রে সেপ্টাল ডেভিয়েশন বা স্ট্রাকচারাল প্রবলেম, পলিপ থাকলে সার্জারির তো প্রয়োজন হয়। হ্যাঁ, এটা সার্জিক্যাল কারেকশন। কোনো ক্ষেত্রে দেখা যায় যে আমরা অ্যান্টিবায়োটিক দিয়ে ইয়ার প্যাসেজটাকে যদি আমরা ক্লিয়ার করতে পারি, মানে আমি আমার পেশেন্টদেরকে বলি যে কোনো মূল্যে নাকটা খোলা রাখতে হবে। ওষুধ দিয়ে, অ্যান্টিবায়োটিক দিয়ে, অ্যান্টিহিস্টামিন দিয়ে যদি নাকটা ক্লিয়ার রাখা যায়, ওকে ফাইন। যদি তাতে না হয় দেন আমরা প্রয়োজন হলে সার্জিক্যাল ইন্টারভেনশন করতে হবে। মূল কথা হচ্ছে দীর্ঘমেয়াদী নাক বন্ধ রাখা যাবে না, সেটা অনেক ক্ষতির কারণ হতে পারে, যেটি আপনি বলছিলেন। আপনাকে অনেক ধন্যবাদ স্যার, আমরা অনেক প্রয়োজনীয় কথা শুনলাম। আপনাকেও অনেক ধন্যবাদ, এনটিভির কলা কুশলীদেরকেও অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম নাক বন্ধ হয়ে থাকার মতো অত্যন্ত সাধারণ একটি বিষয়ও অনেক সময় অনেক ক্ষতির কারণ হতে পারে, এবং সেই ক্ষেত্রে করণীয় কি সে বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ আশা করি আপনাদের কাজে লেগেছে। প্রিয় দর্শক, এই অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত বা পরামর্শ থাকলে অবশ্যই লিখে জানাবেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 914338 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvpd.com এই ঠিকানায়। প্রিয় দর্শক, আপনার প্রিয় স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনার জন্য যা রয়েছে, জ্বর তো আসলে কোনো রোগ না, এটা হলো বিভিন্ন রোগের উপসর্গ, লক্ষণ বা উপসর্গ। এখন ডাক্তার সাথে সাথে তার কাছে জানতে চাবে যে আর কি কি লক্ষণ এই বাচ্চাটার আছে। জ্বরের সাথে তার কি পাতলা পায়খানা আসছে, বা জ্বরের সাথে তার কি খিঁচুনি হয়, বা জ্বরের সাথে তার কি শ্বাসকষ্ট আসছে, বা জ্বরের সাথে তার কি কাশি আসছে, অথবা জ্বরের পাশাপাশি তার গায়ে কি কোনো কালো দাগ বা লাল ফুসকুড়ি এই জাতীয় কোনো কিছু আছে, বা কান ব্যথা, গলা ব্যথা এই ধরনের কোনো লক্ষণ আছে, অথবা জ্বরের সাথে কি তার বমি হয়। এই ধরনের বিভিন্ন ডাক্তার যখন আনুষঙ্গিক লক্ষণগুলির মাধ্যমে ডাক্তার আন্দাজ করবে যে কি কারণে সে জ্বরে আক্রান্ত হয়েছে। এই জ্বরটা কি কোনো ভাইরাস জনিত না কোনো ব্যাকটেরিয়া জনিত। সেক্ষেত্রে আমরা যদি কিছু পরীক্ষা নিরীক্ষা লিখি, তাহলে পরীক্ষা নিরীক্ষা থেকে হয়তো ধরা পড়বে যে এর মধ্যে এই বাচ্চার কি জ্বরের পিছনে কোনো টাইফয়েড বা ম্যালেরিয়া, টাইফয়েড বা ম্যালেরিয়া বা চিকুনগুনিয়া বা ডেঙ্গু বা অন্য কোনো রোগে বাচ্চাটা আক্রান্ত কিনা। প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত আপনার প্রিয় স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠান দেখার জন্য ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই নিরাপদে থাকুন। দেখা হবে আগামীকাল ঠিক একই সময়ে নতুন কোনো অতিথি নিয়ে।